চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পারভীন লিপির কাছে। ফিরে এলাম আবারও। শুরুতে যেটি বলছিলাম যে গানের মানুষ থাকলেই আমাদের সকালটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। যেহেতু সুন্দর সকালের কথা বললাম, সুন্দর সকালের সঙ্গে কিন্তু সুন্দর একটা গান আমরা মনে মনে আশা করতেই পারি, তাই না? আগে একটা গান দিয়ে শুরু হোক, তারপরে গল্পে ফিরি। এখন মৌলিক গান করছি। মৌলিক গানটি আমি ডুয়েট করেছিলাম সাব্বির ভাইয়ের সঙ্গে। গানটি কম্পোজিশন করেছে শান শেখ ভাই। শুন। ভালোবাসার সমুদ্র হয়ে ছোঁব তোমার মনের নদী, পাহাড়ের অতল ছুঁয়ে জলরাশি ছোঁ যদি, তোমার কথা সবুজ অরণ্যে অন্তহীন শুনিয়ে যাই, ওই হিমালয় হতে মেঘালয় পারাপারে তোমাকে চাই। ভালোবাসার সমুদ্র হয়ে ছোঁব তোমার মনের নদী, পাহাড়ের অতল ছুঁয়ে জলরাশি ছোঁ যদি, ভালোবাসি এমন করে মুখে কখনো দেব না বলে, বৃষ্টিময় সারা বেলা আমায় পাবে শ্রাবণ জলে। ও ভালোবাসি এমন করে মুখে কখনো দেব না বলে, বৃষ্টিময় সারা বেলা আমায় পাবে শ্রাবণ জলে, ওই হিমালয় হতে মেঘালয় পারাপারে তোমাকে চাই। বাহ, ধন্যবাদ। খুব সুন্দর। মানে বলে না যে গান শুনে একেবারে কোথাও একটা হারিয়ে যাওয়া, আপনি কি বুঝতে পারছিলেন যে আমি যে সত্যি হারিয়ে গিয়েছিলাম? কারণ তুমি তো হারাবাই, কারণ তুমি নিজেও গান করো, সেটা তো আমি জানি। তুমি গানের একজন পাগল নিজেও। খুব সুন্দর, এবং গানের কথাগুলো যতটা সুন্দর, মানে কথা এবং সুর এত সুন্দর একটা কম্পোজিশন, বড় কথা খুবই মিষ্টি একটা গান, এবং মিষ্টি কণ্ঠের মিষ্টি গান, তাই বোধহয় আরেকটু বেশি মিষ্টি লাগে। সুর করছে তো, শান ভাইয়ের সুরগুলি সুন্দর, কম্পোজিশনও ভালো প্রত্যেকটা, সাথে সাব্বির ভাই গাইছে, সব মিলে মোটামুটি ভালো। অনেকগুলো গান তো রিলিজ হলো, তাই না, রিসেন্ট কিছুদিন আগে? হ্যাঁ, একটু যদি জানতে চাই গানগুলো নিয়ে, মৌলিক গানগুলো নিয়ে। হ্যাঁ, মৌলিক গান মোটামুটি বেশ অনেকগুলি করা হয়েছে, প্রায় 8 থেকে 10টা, আর হাতে রয়েছে আরো 5 থেকে 6টা। এই গানগুলো কি 8 থেকে 10টা যে রিলিজ হলো, সেটা কি অনেক দিনের প্ল্যানিং করার পর আস্তে আস্তে রিলিজ হলো, নাকি একবারেই কিছু কাজ করা হয়েছে? এগুলি সব আস্তে আস্তে ডে বাই ডে, মানে একটার পর একটা এভাবে রিলিজ হয়েছে। আর গানগুলি বিভিন্ন চ্যানেল থেকে রিলিজ হয়েছে, যেমন জি সিরিজ, সঙ্গীতা, সিডি প্লাস, সিএমপি। তারপরে লাস্টে 2টা গান রিলিজ হয়েছে, সেটা হচ্ছে আমার নিজের চ্যানেলে। ভাবলাম যে সব গান বড় বড় চ্যানেল থেকে প্রচার না করে নিজে একটা চ্যানেল খুলি, নিজের চ্যানেলে গানগুলি দিই। এ থেকে আমি নিজে কয়েক মাস আগে একটা চ্যানেল খুলছি ছোট করে, 2টা গান আমি আমার চ্যানেলে দিলাম। আচ্ছা, যদি পারভীন লিপির গান যদি কেউ শুনতে চায়, তাহলে কোন চ্যানেলে তারা গানগুলো শুনতে পারবে? ইউটিউব চ্যানেলটার নামটা কি? লিপি অফিশিয়াল। আর সেখানে কি নিজের মৌলিক গানগুলোই রিলিজ করা হচ্ছে বা সেগুলোই কি আপলোড করা হচ্ছে, নাকি এর বাইরে? আমার চ্যানেলে মৌলিক গানগুলি আপলোড করা হচ্ছে, পাশাপাশি অন্য গানগুলিও করছে। কভার সং এর প্রতি কেমন ভালোবাসা কাজ করে? খুবই ভালো লাগে। আমি দেখেছি, যতটুকু আমি পারভীন লিপির গান আমি শুনেছি, মানে নিজের মৌলিক গানের পাশাপাশি একই সঙ্গে কিন্তু যে কভার সং, সেটা নিয়েও কিন্তু সমান তালে আপনি এগিয়ে যাচ্ছেন। আমার খুব ভালো লাগে পুরাতন দিনের গানগুলি করতে, যেমন সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, কনক চাপা ম্যাম, এদের গান আমার অসম্ভব ভালো লাগে। এটা নিজের কোন ভালো লাগা থেকে কাজ করে? ছোটবেলা থেকেই বেড়ে উঠেছি এই গানগুলি শুনে। সাবিনা ইয়াসমিন ম্যামের গান, রুনা লায়লা, মানে সব সময় কানে বাজতো, শুনে শুনেই বড় হওয়া, এই জন্য গানগুলিকে এত ভালোবাসা। তো গুরুমুখী বিদ্যা, এটা আমরা প্রত্যেকেই জানি। একদম ছোটবেলায় কার কাছে শেখা হয়েছে? 9-10-এ আমি যখন পড়ি, আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা খুব, মানে আমি গান গাইলে তার উৎসাহ দিত, যে গলা তো ভালো, মেয়ে ভালো গান গাই। তো বাবা মার উৎসাহে আসলে আমি প্রফেশনালভাবে একটা একাডেমিতে যেভাবে সবাই শিখে এভাবে তালিম শুরু করছিলাম। কিন্তু ছোট থেকেই গান একদমই করা হতো না?
একদম ছোট থেকে আমি ওভাবে হাতে খড়ি যেটা ওভাবে করা হয় নাই। নিজে নিজে করা হতো? এমনি গান গাইতাম, গান ভালো লাগতো। সেটা সেটা আমি ওই যে হাতে খড়ি যেভাবে ওইভাবে না, নিজে নিজে গাইতাম। তখন আমার বাবা মা ওই যে উৎসাহ দিল যে না তুমি একদম রেডিও শুনে, টিভি থেকে গান শুনে, রেডিও টিভিতে গান শুনে ওগুলো আমি রিপিট করতাম, গাইতাম। তখন আমার বাবা মা শুনে শুনে বলতো যে একদম অবিকল ওরকম হচ্ছে, তুমি গান শিখো ভালোভাবে, একটা একাডেমিতে ভর্তি হও। তখন আমি আমার এলাকা নওগাঁতে, ওখানে আমি একটা একাডেমিতে ভর্তি হই। তারপরে আমি আস্তে আস্তে ঢাকায় আসা হয়। ঢাকাতে যে বিভিন্ন উস্তাদ যে এদের কাছে গান শেখা হয়, ক্লাসিক্যাল, লালন, বাফাতেও শেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর স্বর্ণময়ী দিদি আছে, অনেক ভালো দিদি, ওনার কাছে শিখছি গান, বহুদিন শেখা হয়েছে। এভাবেই গানের গল্প শুনতে শুনতে এবারে আরো একটা গান আমরা শুনতে চাই। কি শুনছি এই পর্যায়ে? একটি লোকগান করতে চাচ্ছি, শুনবো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবে কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। বলছিলেন যে ছোট থেকেই গান শুনে শুনেই শেখা হয়েছে, একটু বলা যায় যে বড় বয়সে এসেই গানের সঙ্গে যাত্রা শুরু হয়েছে। যদি অনুপ্রেরণার কথা জানতে চাই যে কোন শিল্পীদের গান শুনে আপনি অনুপ্রাণিত হতেন? ছোটবেলা থেকেই আমি কিন্তু গান গেয়ে আসছি, কিন্তু মানে একদম প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষাটা একটু বড় হয়ে সেটা করছি। কিন্তু গান শুনে যে গান গাওয়া বা গান গাওয়ার মধ্যে যে একটা মানে ব্যাকুলতা, এটা কিন্তু একদম ছোটবেলা থেকেই, মানে যখন থেকে একটু বুঝছি, গান শুনছি, মানে শুনেই সেটা গাইতাম, কপি করার চেষ্টা করতাম। এই জিনিসগুলো আমাকে খুব টানতো আসলে। এটা একদম ছোটবেলা থেকেই ছিল এটা। কিন্তু এমনিতে কোনো শিল্পী কি আছে যে যার গান শুনে আপনার খুব ভালো লাগতো, মনে হতো যে হ্যাঁ, এটা তো আছেই। এটা আমার একদম প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, এদের গান শুনে আসলে শেখার আগ্রহ বা সামনে গান করব, গান দিয়ে কিছু একটা হবে, ইন্সপিরেশন পাওয়া এই শিল্পীদের কাছ থেকে শ্রদ্ধেয়। ছোট থেকে এত সুন্দর একটা পরিবেশে বেড়ে ওঠা সবচেয়ে বড় ব্যাপার। অনেক শিল্পীরা আছেন যে তাদের অনেক যুদ্ধ করে কিন্তু এগিয়ে যেতে চায়, পরিবার থেকে হয়তো সাপোর্টটা থাকে না, এরকম যুদ্ধ করতে বা অনেক কনজারভেটিভ পরিবার থেকে হচ্ছে বেড়ে ওঠা হয়, হয়তো লুকিয়ে লুকিয়ে গান শেখা হয়। আমার এরকম কিছুই না, আমার অনেক সাপোর্ট দিছে বাবা মা, এখনো দিচ্ছে। বলে তুমি তো শালীনভাবে গান করো, এটা মনের খোরাক, তবে অশালীন কোনো কিছু একদমই মেনে নেবে না ফ্যামিলি থেকে। এমন কোন শিল্পী আছে যার সঙ্গে গান করার খুব ইচ্ছে, মনে হয় যে না আমি তার সঙ্গে ডুয়েট করতে পারলে আমার ভালো লাগতো, বা তার সঙ্গে কাজ করতে পারলে, তার কম্পোজিশনে আমি গাইতে পারলে ভালো লাগতো? ওই যে বললাম, আমার একদম ছোটবেলায় যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখন ওই যে এই মন তোমাকে দিলাম, এই শিল্পীটার আমি আসলে প্রেমে পড়ে গেছি।
সাবিনা ইয়াসমিন ম্যাম শ্রদ্ধেয়, আমার ওনাকে খুবই ভালো লাগে। কখনো যদি সুযোগ পাই ওই ম্যামের মানে সামনে বা একসাথে গান গাইবার বা গল্প করবার, আমি আসলে ধন্য হতাম। সঙ্গীত তো আসলে চর্চার বিষয়। চাকরির পাশাপাশি আপনি নিয়মিত হচ্ছে সঙ্গীত করছেন, নিয়মিত অনুষ্ঠান করা হচ্ছে, স্টেজ প্রোগ্রাম করা হচ্ছে, লাইভ করা হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে সঙ্গীত চর্চা করার জন্য সময়টা আপনি কিভাবে বেছে নেন? এই যে ইচ্ছা থাকলেই যে উপায়টা হয়, সেটা আমার ক্ষেত্রে হয়েছে। কারণ আমি আসলেই সময় পাই না। কারণ সপ্তাহের 5টা দিন কিন্তু আমাকে প্রচুর বিজি থাকতে হয়। সকালে ঘুম থেকে উঠেই আমার অফিসে যেতে হবে, 9টায় অফিস ধরতে হবে। কিন্তু যত তাড়াই হোক আমি হারমোনিয়ামে বসবো, সেটা 15 মিনিট হোক, 10 মিনিট হোক। হঠাৎ 2-1 দিন যদি খুব প্রবলেম হয়, ফ্যামিলিতে থাকে না এই সমস্যা সেই সমস্যা, তখন আমি হারমোনিয়াম ধরি না। কিন্তু আমি 10টা মিনিট হলেও হারমোনিয়াম ধরি। আমরা প্রত্যেকে তো স্বপ্ন দেখি এবং প্রত্যেকের স্বপ্নটা দেখা যায় যে আকাশ ছোঁয়া, আর সঙ্গীত শিল্পীদের স্বপ্নের জায়গা কিন্তু আরো অনেক বেশি। যদি একটু নিজের স্বপ্নের জায়গাটা জানতে চাই, ভবিষ্যতে কি কি পরিকল্পনা করছেন? আসলে আমার স্বপ্নের জায়গাটা বলতে গেলে, আমি যেহেতু জব করি, আমার মূল প্রফেশন জব। আমি আসলে গান করি, আমার খুবই ভালো লাগে গান গাইতে। আর পুরাতন দিনের গান গাইতে আমার মানে অসাধারণ লাগে। আমার মনে হয় যে আমি সারাদিন না খাইলেও আমি গান গাইলে আমার ভালো লাগবে, মানে ওই ক্ষুধাটা আমার গান দিয়েই আমার মিটে যাবে। তো সেই কারণে আমি যত ব্যস্তই থাকি আমি গানটা করি, আমি এটার মধ্যে সুখ পাই। আর প্রোগ্রামের কথা যদি বলেন, যেহেতু আমরা জব করি, অন্যদিন সময় পাই না। সপ্তাহে ছুটি আমাদের 2 দিন, শুক্র শনি। এই 2 দিন কিন্তু যথেষ্ট সময়। কারণ আমাদের প্রোগ্রামগুলি, স্টেজ প্রোগ্রামগুলি বলেন, পিকনিক, কর্পোরেট শো, ম্যাক্সিমাম দেখবেন শুক্র শনিবারে হয়। এই জন্য আমার ওরকম প্রবলেম হয় না। আর এছাড়া যে প্রোগ্রামগুলি চ্যানেল বলেন, লাইভ, বিটিভিতে, এসব প্রোগ্রাম কিন্তু সন্ধ্যার পরে রেকর্ডিংটা হয় বেশিরভাগ। আমার কোনো সমস্যা হয় না। গল্প করতে করতে তো একেবারে আমরা শেষের দিকে চলে আসলাম। আরও একটি গান শুনবো এবং অনেক অনেক শুভকামনা থাকবে আজকের আয়োজনে আসবার জন্য, সুন্দর সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য। শুভকামনা আগামী দিনগুলোর জন্য। একটা গান শুনবো, গান শুনতে শুনতেই আমরা বাড়ি ফিরবো। তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন শিক্ষাবিদ ম্যাসন কুলের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, তোষামোদ আর অপমানের পরে একটাই প্রশ্ন আমার মনে আসে, কি চাই আপনার? প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। যেহেতু আমি বললাম বারবার, আমার খুব পছন্দের শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম, এবং আমি গান গাইলে বা ফেসবুকে গান দিলে অনেকেই কমেন্টস করে যে অবিকল সাবিনা ইয়াসমিনের ডুপ্লিকেট ছোট বোন। এই কারণে ম্যামের গান আমার খুবই ভালো লাগে। সেই ক্ষেত্রে ম্যামের একটি গান করছি, শুনবো আমরা। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পোড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পোড়ে অলংকার বানাতে হয়। আ আ কোনো দিন যদি আসে আমি নাই গো পাশে, সেদিন বলো অবশেষে প্রেম থাকে বিশ্বাসে, প্রেম থাকে বিশ্বাসে। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পোড়ে অলংকার বানাতে হয়। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পোড়ে অলংকার বানাতে হয়।
আ